এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগের রাজনীতির জন্য র্যাঙ্কিংয়ে পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বললেন প্রধানমন্ত্রী। প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় কারিকুলাম পরিবর্তন জরুরি। হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, সংক্রমণের কারণ তদন্তে বিশেষজ্ঞ কমিটি করার ঘোষণা। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে অস্থির দেশের বাজার, সিন্ডিকেট ভাঙতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। এবং ঈদে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে সরকার, চাঁদাবাজি বন্ধে ব্যবহার হবে বডি ক্যামেরা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 11 দিনে 400 চাঁদাবাজ ছিনতাইকারী গ্রেপ্তার। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জানসিন জ্যোতিকা এবং আমি শামসুল আরেফিন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রাজনীতিকরণের কারণে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে ইউজিসির এক কর্মশালায় প্রধানমন্ত্রী জানান, পুরো কারিকুলাম সময়োপযোগী করে সাজানোর কাজ শুরু করেছে সরকার। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। দেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে শিক্ষার্থীর সংখ্যাও। তবে প্রশ্ন উঠেছে শিক্ষার মান, গবেষণা, কর্মসংস্থান এবং বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের উচ্চশিক্ষার সক্ষমতা নিয়ে। সেশন জট, গবেষণায় স্বল্প বিনিয়োগ, দক্ষতা ঘাটতি আর প্রযুক্তি নির্ভর শিক্ষার অভাব দীর্ঘদিন ধরেই উচ্চশিক্ষা খাতের বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও টেকসই করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসির এক কর্মশালায় প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো নয়, এবার গুণগত মানে নজর দিচ্ছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কণ্ঠেও একই সুর। আজকে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা বেড়ে 57তে দাঁড়িয়েছে। আমরা কিন্তু কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গিয়েছি, কোয়ালিটিতে কতটুকু পেরেছি আমরা জানি না। দেশের শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের অন্যতম কারণ হিসেবে দক্ষতার ঘাটতির কথা তুলে ধরেন সরকার প্রধান। এজন্য বাস্তবমুখী দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার তাগিদ দেন। বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও অনেকে বেকার থাকেন, অর্থাৎ বেকারত্বের সংখ্যা আমরা যদি একটু দেখি, উচ্চশিক্ষিতদের মধ্যেই মনে হয় বেশি। এর কারণ সম্পর্কে নানা মতামত রয়েছে, তবে মনে হয় একটি ব্যাপারে কম বেশি সকলেই একমত। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা কাঠামোকে যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী। সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সরকার প্রধানকে কাছে পেয়ে ক্যাম্পাসের নানা সমস্যার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের সরকারি চাকরি ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে সেগুলো নিরসনে আপনার সরকার এবং আপনার পরিকল্পনা কি? আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রয়োজনীয় ও অপচয় বন্ধ করা গেলে শিক্ষা খাতে আরও বড় বিনিয়োগ সম্ভব হতো বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে কাজ করছে বর্তমান সরকার। ঢাকা ইউনিভার্সিটির
বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফর্চুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে, যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। যেটা আমরা শুনেছি, দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ যাতে হারিয়ে না যায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের 64টি জেলার নাম। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। হাম উপসর্গে সারা দেশে নতুন করে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে কক্সবাজারে ভয়াবহ আকার ধারণ করেছে হাম সংক্রমণ। গত 40 দিনে জেলায় হাম ও হামের উপসর্গে মারা গেছে 17 শিশু। শিশুদের কান্না ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কক্সবাজার জেলা সদর হাসপাতালের পরিবেশ। এদিকে সিলেট ও ময়মনসিংহে আজ আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। সন্তানের শ্বাসকষ্ট দেখে অসহায় বাবা মায়ের ছুটাছুটি আর মায়ের বুক ফাটা আর্তনাদে পরিবেশ হয়ে উঠেছে হৃদয় বিদারক। কক্সবাজার জেলা সদর হাসপাতালে মাত্র 20 শয্যার বিশেষ হাম আইসোলেশন ওয়ার্ডে মঙ্গলবার ভর্তি রয়েছে 87 শিশু। কখনো কখনো এই সংখ্যা 100 ছাড়িয়ে যাচ্ছে। একের পর এক শিশু মৃত্যুতে পুরো জেলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও শোকের ছায়া। এদিকে হাসপাতালের মেঝে, বারান্দা, এমনকি করিডোরেও শিশুদের নিয়ে বসে আছেন অসহায় বাবা মায়েরা। স্বজনদের অভিযোগ, সদর হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। অনেক পরিবারকে বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ কিনে আনতে হচ্ছে। অর্থাভাবে চরম দুর্ভোগে পড়েছেন নির্ময়ের পরিবারগুলো। হাসপাতালের প্রতিটি করিডোর যেন এক আতঙ্কের চিত্র হয়ে উঠেছে। বেড সংকটের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তার যদি গ্যাস যদি বাতুন, ইন্ডাকশনও বাতুন, ওষুধও বাতুন, সরকারি হাসপাতাল হাত জানা নাই। সরকারের হাত কি যায় আর নাতিপুতি আনির আর বাচ্চা আনির অনুর হাসে আর তো অনুর ডাক্তার আর তো হেলা পা করি বিয়া চাই দিদি। অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, এটা বাইরে থেকে কালেকশন করতে হয়। এখন ওখানে ভর্তি দিছি, কিন্তু সিটের ক্যাপাসিটি ওখানে কম। যে পরিমাণ রোগী আছে ওখানে কিন্তু সেই পরিমাণ সিট নেই। কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী 29 মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 1788 জন। এর মধ্যে 424 জনের নমুনা পরীক্ষায় 119 জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর গত 40 দিনে প্রাণ হারিয়েছে 17 শিশু। গত 24 ঘন্টায় 45 জন আমাদের নতুন সন্দেহজনক হাম রোগী। এর মধ্যে 45 জনই ভর্তি। এবং 29/3/2026 থেকে আজকে পর্যন্ত টোটাল আমাদের কক্সবাজার জেলায় রোগী হয়েছে 1833 জন। কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ মোর্শেদ, এখন, কক্সবাজার। এদিকে হাম পরিস্থিতি মোকাবেলায় দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। আরও বলেন, বর্তমানে যে মাত্রায় হাম ছড়িয়েছে তাতে এখনই জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা আছে। এই সংখ্যাটা এখন 400-র মতো হাম এবং হামের মতো উপসর্গে। আমি জনগণের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, এটা বলার উদ্দেশ্য হচ্ছে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, এই পার্সেন্টেজটা খুব বেশি না, কিন্তু বেশ কিছু সিমটম সেটাকে মিলিয়ে এই সংখ্যাটা বলা হয়। স্টিল আমরা এই সংখ্যাটাকে যদি কম্বাইনলি ধরি, এটা খুবই মর্মান্তিক একটা সংখ্যা। আমরা আমাদের টিকার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ইমিউনিটি তৈরিতে একটু সময় নেবে। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বীরপুর শাহআলী পাইকারি বাজার পরিদর্শন শেষে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য জামায়াত আমিরের। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। আপনারা চান কিনা? মানুষের না বিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যায়
তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওটা ভাঙতে চাই, কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে। ঈদের নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বিশেষ করে মহাসড়ক ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে, যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা নেব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, সড়ক মহাসড়কে শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনা হ্রাসের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেখানে পুলিশের পক্ষ থেকে স্পিড গান ব্যবহার করা হবে, রেকার রাখা হবে, আর যাতে সড়ক মহাসড়কগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার, পটহোলস যেগুলো আছে রিপেয়ার করে এটাকে ঈদ যাত্রায় যাতে নিরাপদ করা যায় সহজ চলাচলের জন্য। কোরবানির ঈদ সামনে রেখে পেশাদার ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং জননিরাপত্তা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। এছাড়া চলতি মাসের 11 দিনের বিশেষ অভিযানে তালিকাভুক্ত 568 জন চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তথ্য জানান গোয়েন্দা পুলিশের প্রধান। দেখুন আরিফ হোসেনের প্রতিবেদন। চলতি মাসের শেষের দিকে কোরবানির ঈদ, আর ঈদকে সামনে রেখে ইতিমধ্যে রাজধানী সহ মহাসড়কের বিভিন্ন এলাকায় সক্রিয় ডাকাত ও ছিনতাইকারী চক্র। আর এই চক্র থামাতে ইতিমধ্যেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে রাজধানীর প্রবেশ দ্বারগুলোতে। এছাড়া মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ছক আঁকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে আন্তজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি, যাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি, গান পাউডার, হাতবোমা ও মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবির সদস্যরা। ডিবির ওয়ারি বিভাগের সদস্যগণ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজ্যাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। সংবাদ সম্মেলনে চলতি মাসের 11 তারিখ পর্যন্ত ডাকাত, চাঁদাবাজ, ছিনতাইকারী সহ 568 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ডিবি। এ পর্যন্ত আমরা টোটাল 568 জনকে গ্রেপ্তার করেছি। তার ভিতরে আমাদের যে চাঁদাবাজের তালিকা আছে এই তালিকাভুক্ত গ্রেপ্তারকৃত সংখ্যা 154 জন এবং 132 জন হচ্ছে এই চাঁদাবাজদের সঙ্গে যারা সহযোগিতা করে বা এই তালিকাভুক্ত চাঁদাবাজদের সহযোগী। এদিকে নিউ মার্কেট এলাকায় টিটন হত্যা মামলার আসামিরা ডিবির নজরেই আছে, যে কোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছে ডিএমপির ডিবি প্রধান। ইনশাআল্লাহ অপরাধীকে আমরা ধরতে পারব। আরিফ হোসেন, এখন, ঢাকা। আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পুঁজিবাজার সংস্কারের কাজ চলমান বলেও জানান অর্থমন্ত্রী। আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান জুন থেকে বাংলা কিউআর কোড ছাড়া করা যাবে না লেনদেন। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। দেশের স্টার্টআপ খাতে শুরু হলো নতুন যুগ। যাত্রা শুরু করলো বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC। নতুন নতুন উদ্যোক্তা গঠনের লক্ষ্যে এই ক্যাপিটাল প্ল্যাটফর্মে যৌথভাবে প্রায় 425 কোটি মূলধনের যোগান দেবে দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক। হোটেল রেডিসন ব্লুতে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় ব্যাংকগুলো তাদের বার্ষিক মুনাফার একটি অংশ ধারাবাহিকভাবে এই তহবিলে যুক্ত করবে। ফলে প্ল্যাটফর্মটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের মডেল হিসাবে পরিচালিত হবে। আর স্টার্টআপগুলোকে সিড, লেট সিড ও সিরিজ রাউন্ড এই 3 ধাপে অর্থায়ন করবে নবগঠিত প্ল্যাটফর্ম BSIC। গভর্নর মুস্তাকুর রহমান জানান দেশের অর্থনীতিকে পরবর্তী ধাপে নিতে হলে দেশীয় মূলধনকে উদ্যোক্তাদের হাতে পৌঁছাতে হবে। এছাড়া ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে 30 জুন থেকে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক বলে জানান তিনি। 30 জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড
কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। এর ফলে একজন অপারেটরের মার্চেন্টের সাথে আরেকজন অপারেটরের ক্লায়েন্ট খুব সহজে লেনদেন করতে পারবে। আমরা আশা করছি যে এভাবে হয়তো আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যাব। প্রযুক্তি নির্ভর উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে স্টার্টআপের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে জোর দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আর্থিক খাতে সরকার কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। No political interference in financial sector. We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত অ্যাপয়েন্টমেন্ট হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে। এটা অনেক দূরে এগিয়ে যাবে আমি বিশ্বাস করি, কারণ এটার সাথে ভেঞ্চার ক্যাপিটাল যারা ইনভেস্ট করে তারাও আসবে, এটার সাথে অন্যরা আসবে। সুতরাং দিস উইল মাল্টিপ্লাই, এই টাকাটা অনেক বেশি বড় উদ্যোগে যাবে। অনুষ্ঠানে জানানো হয় 2010 সাল থেকে দেশে স্টার্টআপ খাতে 450-টির বেশি চুক্তির মাধ্যমে $100 কোটি বেশি বিনিয়োগ এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া দিলে দ্বিপাক্ষিক সম্পর্কে বৈরিতা বাড়বে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। চীন ও ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ফার্স্ট নীতি কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মত তাদের। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি ও পরিবেশ সুরক্ষার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। আরও জানাচ্ছেন নাজবুস সাকিব। বর্ষায় উত্তাল ঢেউ আর ভাঙনের তাণ্ডবে ঘর ভিটেহারা করেছে বহু তিস্তাপাড়ের বাসিন্দাকে। আর শীত আসতেই খাখা মরুভূমি আর পানির অভাব কৃষিতে ফলন যেমন কমিয়েছে, তেমনি আর্থিক ক্ষতির ঘটনাও কম নয়। বহু বছর ধরেই এমন রূপ দেখেছে তিস্তাপাড়ের মানুষেরা। এমন প্রেক্ষাপটে তিস্তার পানির ন্যায্য হিস্সা অথবা বাঁধ নির্মাণ করে পানি সংরক্ষণ জরুরি হয়ে পড়ে দেশের জন্য। 2016 সালের পর টানা 3 বছর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সমীক্ষা চালায় চীনের প্রতিষ্ঠান পাওয়ার চায়না কনস্ট্রাকশন। শুরু থেকে প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তবে ভূ রাজনৈতিক কারণে বিগত দিনে এ বিষয়ে নানা জটিলতা তৈরি হয়। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার আবারও চীনের সঙ্গে যোগাযোগ বাড়ায়। পরে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ফের আলোচনায় আসে তিস্তা প্রকল্প। এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ চীন সফর করেন। তিস্তা প্রকল্পেও আসে অগ্রগতি। চীনের এক্সিম ব্যাংক এতে অর্থায়ন করবে বলে জানায় বাংলাদেশ সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র রাজনৈতিক দিক নয়, এমন প্রকল্পের কারিগরি ও পরিবেশগত দিকও সরকারকে বিবেচনায় রাখতে হবে। যেহেতু ভৌগোলিকভাবেই কিছুটা নিচু স্তরে বাংলাদেশের অবস্থান, তাই এটি যেন পরবর্তীতে ভোগান্তির কারণ না হয় সেদিকেও নজর দেওয়ার আহ্বান। একই সঙ্গে ভারতের সঙ্গে পানি বন্টন নীতি কূটনৈতিকভাবে পুনর্মূল্যায়ন করার পরামর্শও তার। বাংলাদেশের জন্য লাভজনক হবে সেইটা একটু ভালো মতো আমাদের বিচার বিবেচনা আবারও করা উচিত। কেননা একবার আপনি প্রকল্পটা হাতে নিয়ে নিলে এরপর তো এখান থেকে আপনার পিছিয়ে আসার কোনো পথ থাকবে না। কিন্তু এমন প্রকল্পে বাংলাদেশের সুবিধা কতটা? পরিবেশবিদরা বলছেন, বাঁধটির সঙ্গে আরও বেশ কয়েকটি চ্যানেলও তৈরি করা যেতে পারে, যাতে বন্যার সময় আবদ্ধ পানি চ্যানেল হয়ে বিকল্প বড় নদীর মধ্যে গিয়ে পড়ে। এতে পরিবেশগত জীববৈচিত্র্য রক্ষা পাবে। বাঁধ দিয়ে কি আমরা সেই ফ্লো ঠেকাইতে পারবো? আমরা তো বাঁধ দিয়ে যেটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ পানি আমরা রেখে দিতে পারবো, অথবা আমরা ওই সবচেয়ে ভালো হয় যখন ওই ইন্ডিয়া থেকে যে পানিটা আসে সেই পানিটাকে আমরা যদি ডাইভার্ট করে অন্যদিকে দিয়ে যেতে পারি। পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার আসার পর বাংলাদেশ সীমান্ত অংশে যে কাঁটাতার দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে, এটিকে দুদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। বলেন, এটি ভারতের পক্ষ থেকে একতরফা করলে সম্পর্কের বৈরিতা কেবলই বাড়বে। এটা আপনার সুপ্রতিবেশীর কোনো লক্ষণ না। আপনার দেখেন ওই যে মেক্সিকো ইউএস এর বর্ডারেও দেয়াল টেয়াল তোলার কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন যদি মেক্সিকোর খরচে দেয়াল তুলে অথবা ইউএস এর খরচে দেয়াল তুলে, এটা একটা আরেকটা দেশকে বলার কিছু নাই, কিন্তু ইট গিভস এ রং সিগন্যাল। বাংলাদেশ ফার্স্ট নীতিকে মাথায় রেখেই ভারত ও চীনের সম্পর্ককে এগিয়ে নিতে হবে, এমনটাই প্রত্যাশা তাদের। নাজবুস সাকিব, এখন, ঢাকা। আগামী 5 আগস্টের মধ্যে খুলে দেয়া হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘরটির উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তার সাথে ছিলেন ডেপুটি স্পিকার এবং সংস্কৃতি মন্ত্রী। জাদুঘরটিতে জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থির চিত্র, গ্রাফিতি এবং ভিডিও প্রদর্শিত হবে।
আফজাল হোসেনের প্রতিবেদন। ফ্যাসিস্ট আমলে যেই ভবন ছিল সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, সময়ের পরিক্রমায় তা এখন জুলাই স্মৃতি জাদুঘর। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্থিরচিত্র, গ্রাফিতি এবং ভিডিও প্রদর্শিত হবে জাদুঘরে। এছাড়া শহীদদের ব্যবহৃত জিনিসপত্র এবং তাদের স্মরণে প্রতীকী সমাধি স্থান পেয়েছে এতে। ১৬ বছরের দুঃশাসনের চিহ্ন হিসেবে গণভবনের ধ্বংসাবশেষের কিছু অংশও রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। জুলাই জাদুঘরের উন্নয়ন কাজ এখনও চলছে। কাজের অগ্রগতি দেখতে মঙ্গলবার জাদুঘর পরিদর্শন করেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংস্কৃতি মন্ত্রী। পরিদর্শন শেষে স্পিকার জানান, শেখ হাসিনার খুনের হত্যার রেকর্ড জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত আছে। এই জুলাই স্মৃতি জাদুঘর জনগণকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এ সময় ডেপুটি স্পিকার বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং উদার সহনশীল সমাজ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এই জাদুঘর। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। উন্নয়ন কাজ শেষে আগামী 5 আগস্টের আগেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। আফজাল হোসেন, এখন, ঢাকা। জ্বালানি খাতে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুরে বড় পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন আমরা জনগণের সরকার, সুতরাং জনগণের যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই। সবাইকে একসাথে নিয়ে এসে আমরা যেন আমাদের নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন সন্ধ্যা শেষ করব নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানের শেষ বিদায়ের খবর দিয়ে। সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন মঞ্চ সারথি আতাউর রহমান। তার মৃত্যুতে নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শ্রদ্ধা জানাতে আসা ভক্ত অনুরাগীরা বলেন, এই মৃত্যু নাট্যাঙ্গনে গভীর শূন্যতা তৈরি করেছে। বিস্তারিত রাজীব হোসেনের প্রতিবেদনে। নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন সাংস্কৃতিক, নাট্যাঙ্গন সহ সাধারণ মানুষেরা। দেশের সংস্কৃতিতে তার অবদান সহ নানা ঘটনার স্মৃতিচারণ করেন বন্ধু সহকর্মীরা। আতাউর রহমান সংগঠক হিসাবে যত না আলোচিত হবেন, তার চেয়ে বেশি আলোচিত থাকবেন আমাদের ইতিহাসে একজন সৃষ্টিশীল মানুষ হিসাবে, পরিচালক হিসাবে, নাট্য পরিচালক হিসাবে। আমাদের একজনকে খুব প্রয়োজন। আমরা যদি একসাথে না থাকি, হাতে হাত না ধরি, তাহলে আমার বাবার মতো বড় লোনলি হয়ে চলে যেতে হবে। শ্রদ্ধা জানাতে আসা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, আতাউর রহমানের মৃত্যু নাট্যাঙ্গনে গভীর শূন্যতা তৈরি করেছে। দেশ স্বাধীন হওয়ার পরে যারা থিয়েটারকে সমৃদ্ধ করেছে, থিয়েটারের প্ল্যাটফর্ম তৈরি করেছে, তাদের একজন অগ্রজ হচ্ছে গিয়ে আতাউর রহমান। সবসময় দেখেছি অফুরান প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ, যেন তাকে দুঃখ কোনোদিন ছোঁয় না, এরকম একজন মানুষ। চলে গেলে পরে সেখানে একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা তো তৈরি হয়েছে, তার ব্যক্তি জীবনেও শূন্যতা তৈরি হয়েছে, তার বন্ধু বান্ধবদের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে, তার কর্মক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে এবং এই দেশের সংস্কৃতির ক্ষেত্রেও সেই একই কারণ হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে নিজ বাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ বনানীর কবরস্থানে নেওয়া হয়। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন বরেণ্য এই নাট্যকার। 1941 সালের জুনে নোয়াখালীতে জন্ম নেন এই গুণী নাট্যজন। পড়ালেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর 1972 সালে মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও নাটকের নির্দেশনার মাধ্যমে তার পথ চলা শুরু হয়। যুক্ত ছিলেন নাগরিক নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠার সাথেও। পাশাপাশি অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। রাজীব হোসেন, এখন, ঢাকা।
এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।